মধ্যশিক্ষা পর্ষদের তৃণমূলের ইউনিয়নকে একটু জিজ্ঞেস করুন না, তৃণমূলের ইউনিয়নের মাথায় চাপা সভাপতি তৃণমূলের, একটু ওর খোঁজ নিন। তৃণমূলের যিনি শ্রমিক নেতা, সেই তৃণমূলের শ্রমিক নেতাকে একটু জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু পাওয়া যাবে মধ্যশিক্ষা পর্ষদের দুর্নীতি কোথায় হচ্ছে, কত কোটি টাকা লাগে প্রশ্নপত্র ছাপাতে, আর কত কোটি টাকা খরচ হয়েছে। আমার কাছে সেই হিসেব আছে, যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে সেই হিসেব আমি তুলে দিতে পারি। আপাতত আমার দাবি থাকবে, ওই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে শ্রমিক নেতা, তৃণমূলের শ্রমিক নেতা, তৃণমূলের সর্বোচ্চ শ্রমিক নেতা আজকে মাতব্বরি করে বেড়াচ্ছেন, তার কোন কোন লোকেরা এই কাজের সাথে যুক্ত, কারা মধ্যশিক্ষা পর্ষদকে দিনের পর দিন আজকে এরকম একটা বাজারি সংস্থায় পরিণত করে দিয়েছে, কারা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, তাদের মুখোশগুলো কিন্তু খুলে দেবার সময় হয়েছে। এক, দ্বিতীয়ত মাথায় রাখার দরকার, এই প্রশ্নপত্র কেলেঙ্কারির সঙ্গে, টেন্ডারের ইস্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হওয়া। ছাপাখানা থেকেই প্রশ্নপত্র ফাঁস হয় না তো, যারা টেন্ডার পাচ্ছেন তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁস হয় না তো, সবই তো সম্ভব। এই রাজ্যে যদি বিভিন্ন দপ্তরে দপ্তরে তৃণমূল কংগ্রেসের কেডারদেরকে ঢুকিয়ে রাখা হতে পারে, এই রাজ্যে যদি সব কিছু ভুয়ো হয়, তাহলে এখানেও কি সেটা কি সম্ভব নয় যে একটা কার্টেল এখানে কাজ করছে, যারা চাইছেন বারবার করে প্রশ্নপত্র ফাঁস করে মাধ্যমিকের শিক্ষাটাকেও আস্তে আস্তে বিক্রি করা। ফল কি আমরা পেয়েছি? মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে, ড্রপ আউট রেটে রাজ্য এগিয়ে যাচ্ছে, হাইয়েস্ট বিদ্যাসাগরের পশ্চিম বাংলা, বিদ্যাসাগরের বাংলায় আমরা কিসে কিসে এগিয়ে আছি? বাল্যবিবাহে এগিয়ে আছি, কন্যাশ্রী হচ্ছে সাকসেসফুল, কিন্তু বাল্যবিবাহে বাংলা 2। আর আমরা কোথায় এগিয়ে আছি? আমরা এগিয়ে আছি হচ্ছে আপনার এই 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 প্রশ্নপত্র ফাঁস, আর অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ মাধ্যমিকের পরীক্ষার্থী কমে যাওয়া, ড্রপ আউট। উচ্চ শ্রমিক নেতাকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে এই দুর্নীতির শিকড় কোথায়। এই দুর্নীতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, জিজ্ঞাসা করুন, পেয়ে যাবেন এর রুট কোথায়, কারা কারা এখানে আছে। আমি আপনাকে বলতে পারি সরাসরি নাম ধরে ধরে কারা কারা এখানে এর সাথে যুক্ত। যদি আপনি পরে, আমরা নিশ্চিতভাবে আমাদের মামলাও আছে এই নিয়ে, আমরা আপনাদেরকে বলবো পরে যে এটা কত বড় কার্টেল চলছে। আগে কল্যাণময় করতেন, এই যে দেখুন না, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্মচারী ইউনিয়ন, দেখুন শুভ্র ব্যানার্জি, কে এই শুভ্র ব্যানার্জি? আর এই এই ভদ্রলোক ঋতব্রত ব্যানার্জি, এক্স এমপি, স্টেট প্রেসিডেন্ট, INTTUC। তা প্রশ্ন করবো না? তা আজকে তো এটা জানতে হবে যে জয়েন্ট সেক্রেটারি কনফিডেন্সিয়াল ডিপার্টমেন্টের পরিচালনার দায়িত্ব পেলেন কিসের ভিত্তিতে? তিনি হেড অফ দি ইনস্টিটিউশনদের ডাইরেকশন দিয়েছেন এবার পরীক্ষার সময়, আর জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল পালকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঘুরেছেন এই শুভ্র ব্যানার্জি, সমস্ত ডকুমেন্টস আছে। ইনি কে? এই তো ছবি দেখুন, আমি আপনাকে ছবি দিয়ে দেবো। ইনি কে? ইনি কে? ব্রাত্য বসু আর তার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, তো আমার বক্তব্য হচ্ছে, আপনি এবার বুঝে যাচ্ছেন কোথা থেকে কি হচ্ছে সমস্যা। ফলে সব আমাদের কাছে আছে। আমি খালি বলবো যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের অতীতটাকে যদি কেউ ভুলে যান, তার বর্তমান অবস্থাকে কেউ যদি ভুলে যান, তাহলে কিন্তু ভুল করবেন। আপনারা কাজ করছেন তৃণমূলের দয়ায় নয়, আমাদের বাংলার ছেলে মেয়েদের শিক্ষার স্বার্থে। এইখানে যদি কোনো ভুল হয়, বাংলার মানুষ আপনাদের ক্ষমা করবে না। বাবলি মৈত্র খুব সহজে কথাগুলো বলে দিয়েছেন, যে কথাগুলো বলার অনেকেই বলছেন। মমতা ব্যানার্জি সবচাইতে বেশি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবচাইতে বেশি বলেন। একটা এক্সাম্পল আপনাকে দিলে আপনি বুঝতে পারবেন। মমতা ব্যানার্জির ছবির দাম, মমতা ব্যানার্জি যখন
বিরোধী দলনেত্রী 2001-এ একটা এমএলএ, হ্যাঁ ওই কয়েকজন এমএলএ, সেই সময় ওনার ছবি একটা বিক্রি হয়েছিল কোথায় শুনেছিলাম বিজয় উপাধ্যায় বলে কেউ একজন কিনেছিলেন, রিপোর্টও আছে এই নিয়ে, কোনো একটা জায়গায় বেরিয়েছিল। 2, মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম করলেন তারপর ওনার ওই আন্দোলনের পর যে এক্সিবিশন হলো ছবি বিক্রির সংখ্যা বেড়ে গেল। আবার মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তার ছবি কত টাকায় বিক্রি হলো সেটা আপনারা সবাই জানেন, কত 1 কোটি না 2 কোটি টাকায় ছবি বিক্রি হয়েছে। আর শেষ এখন মমতা ব্যানার্জি ছবি আঁকাটাকি বন্ধ করে দিয়েছেন, মাঝে মধ্যে মোদিকে ছবি পাঠান বা কাউকে ছবি পাঠান ছবি এঁকে, কিন্তু বিক্রি করা নাকি শুনিনি আমি অনেকদিন ছবি বিক্রি করেছেন কিনা। কিন্তু ছবি এঁকে দল চলেছে, তো ছবি এঁকে দল চলেছে। যে টাকা মমতা ব্যানার্জি দলে দেবেন সে টাকা তো ডোনেশন হিসেবে আসবে তৃণমূলের অ্যাকাউন্টস থেকে। আমি আপনাকে দেখাতে পারি পরে সময় করে এলে, তৃণমূলের অ্যাকাউন্টস থেকে ওই টাকা মমতা ব্যানার্জি দিয়েছেন, সেই টাকার কোনো না দেখিয়েছেন মমতা ব্যানার্জি, না দেখিয়েছে তৃণমূল অ্যাকাউন্টসে। খুব মানে জটিল জটিল। লাভলি মৈত্র সহজ কথা সহজভাবে বলে দিয়েছেন, এই জন্য অন্তত ওর একটু অভিনন্দন প্রাপ্য। স্যার, দলের টানা ধর্ণা চলছে, কিন্তু সেখানে দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দেখা নেই এবং তার মূল মঞ্চে কোনো ছবিও নেই। এর পেছনে কোনো বাইরে লাগিয়েছে, ল্যাম্পপোস্টে চলছে, আমি দেখেছি সকালে। মূল মঞ্চে নেই, ল্যাম্পপোস্টে লাগানো আছে। আমি মানুষকে বলবো যে এটা ভেবে দেখতে যে কি করে এটা থাকে যে একটা সরকার তার বিরুদ্ধে সামান্যতম ধর্ণা করতে গেলে হাইকোর্টে এসে মামলা করে করে অনুমতি নিতে হয়, আর মুখ্যমন্ত্রী ধর্ণা দিতে গেলে গোটা রাস্তা পুলিশ প্রোটেকশন দিয়ে ধর্ণা করার বন্দোবস্ত করে দেন, মঞ্চ বাঁধার ব্যবস্থা করেন। এখন এবার দেখবেন ঠান্ডা আটকাবার জন্য মঞ্চে আবার সেই চেন দেওয়া লাগিয়েছে, মানে পুরো আটকে দেওয়া হচ্ছে মঞ্চের ভেতরে। তো কী হচ্ছে আমি জানি না, ওদের মঞ্চে তো স্যান্ডউইচ আরেও চলে। প্রথমত ওটা আর একটা সাইফনিং হবে যদি টাকাটা দিতে যান। অডিট রিপোর্ট আছে, অডিট রিপোর্টে গড়মিল আছে, আপনি সেই টাকাটা দেবেন কীভাবে? আপনি নিজে সেখানে তদন্ত করে দেখেছেন যে কে কত টাকা পায় না পায়? আপনার কোনো নিজস্ব তদন্ত আছে? তাহলে আপনি 21 লক্ষ টাকাটা ডিসাইড করলেন কিসের ভিত্তিতে? ওই তো মানে ওরে কোনো, আমি টাকা পশ্চিমবঙ্গের মানুষ পেলে খুব খুশি হব, কিন্তু এটা যে অবস্থায় করছেন এটা আদালতে গেলেই স্টে হবে এবং বিজেপি সেটাই করবে। ওরা চাইছে এটা এই পদ্ধতিতে করতে। বাংলার গরিব মানুষ টাকা পান, এটা তৃণমূলও চায় না, বিজেপিও চায় না। ওরা একটাই জিনিস চায়, সব কিছু যখন আটকে যাবে জটিলতা পাকিয়ে দাও, মানে এলোমেলো করে দে মা লুটে পুটে খায়ের মতন, মানে সব কোর্ট করেছে। ওই তো কোর্ট চাকরি দিতে বারণ করেছে, তাই চাকরি দিতে পারছি না, কোর্টে চলে যাও। সিপিএমের উকিলরা মামলা করেছে, ওই জন্য হচ্ছে না, চাকরি করো, এটাও তাই। সুতরাং যা বলছে, আমি একটু আগেই বলেছি আপনাকে যে আমাদের যে যুক্তরাষ্ট্রীয়বাদ আছে সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রেখেই এটা সমাধান করতে হবে, আলোচনা করতে হবে। দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতির তদন্ত করতে হবে, যারা করেছেন তাদের শাস্তি দিতে হবে, এবং এই শাস্তির প্রশ্নে কেন্দ্র রাজ্যের মধ্যে কোনো পার্থক্য থাকা চলবে না। এটা যদি মমতা ব্যানার্জি করতে পারেন তাহলে এই প্রসেস ঠিক আছে, আদারওয়াইজ এই প্রসেসটা বেআইনি আছে। তো আছে, ইডির আছে কিনা বলতে পারবো না, কিন্তু ইডির যারা নিয়ন্ত্রক যাদের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকার যারা চালান, ভারতীয় জনতা পার্টি, আবার ভারতীয় জনতা পার্টিকে আজকে যারা চালান আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, এদের ভূমিকা ঠিক না। যদি এদের ভূমিকা আরও সক্রিয় হতো, যদি তারা সত্যিই দুর্নীতি ধরার ক্ষেত্রে তাদের সদিচ্ছা দেখাতে পারতেন, তাহলে বলুন তো, তাহলে ইডি কি এই গতিতে চলবার সাহস পেত? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তো পারে না এরকম বিষয় নয়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পারেন। সিবিআই যে পারে না সেরকম বিষয় তো নয়। এমনকি সিবিআই ইডি ছেড়ে দিন, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, লোকাল থানা, তদন্তের জন্য সবসময় ধরে নেওয়া হয় একটি থানা বেটার তদন্ত করতে, তাদের জন্য তাদের সেই পরিকাঠামো আছে, সিবিআইয়ের থেকেও বেটার তদন্ত করতে পারে কিছু কিছু অফেন্সের ক্ষেত্রে। আবার যেখানে ফিনান্সিয়াল অফেন্স, এই ধরনের মানি লন্ডারিংয়ের কথা আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে, সাইফন্ড হচ্ছে, দেশের সম্পদ পাচার হতে পারে, মানে ঠিক পয়সায় কনভার্ট হয়ে পাচার,
সেটা আমি প্রথম থেকে বলতাম যে আপনি আইডেন্টিফাই করছেন গরু, আপনি আইডেন্টিফাই করছেন কয়লা, আপনি আইডেন্টিফাই করছেন চাকরি, আপনি আইডেন্টিফাই করছেন অন্য কোনো প্রাপ্তি অপ্রাপ্তি, কিন্তু দিনের শেষে সবটা গিয়ে অল আর কোয়ান্টিফাইড ইন টার্মস অফ মানি, এবং সেইখান থেকেই ট্রেলটা খুঁজে বার করা যে কোথায় গেছে। আজকালকার দিনের নেতাদের আমরা দেখি কিছু কিছু সময় মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সব দেশের সাথে যোগসূত্র আছে। আগে আমরা শুনতাম ওই সুইস ব্যাংকের কথা, একটা সুইস ব্যাংক শুনতাম, আজকে অনেকগুলো রুট এরকম আছে। আমরা দেখেছি যে এই রুটগুলোর মধ্যে দিয়ে কী করে টাকা চলে যায়, দেশের টাকা অন্য দেশে, মানে দেশের সম্পদ অন্য জায়গায়। এই গোটা প্রক্রিয়াটাই হচ্ছে, আমি বলবো যে তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইজ দি বেস্ট ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ফিনান্সিয়াল অফেন্স তদন্ত করতে পারে। এরা পারে না কেন? এরা এক্সপার্ট, প্রত্যেকে এক্সপার্ট। পুলিশ পারে না কারণ পুলিশকে মমতা কন্ট্রোল করে, রাজ্য পুলিশ বলুন, সিআইডি বলুন, কলকাতা পুলিশ বলুন। একমাত্র এইটাই তো কারণ যে একটা ঘটনা ঘটে গেলে সেই সম্পর্কে একটা প্রিকনসিভ নোশন পলিটিক্যাল এক্সিকিউটিভ নিয়ে নিচ্ছেন, যে বলে দিল যে কিছু তো হয়নি, ছোট ঘটনা ঘটেছে, সামান্য ঘটনা ঘটেছে, ওখানে কোনো রেপ হয়নি, উনি জেনে গেলেন তদন্ত হওয়ার আগে, ওখানে শর্ট সার্কিটে পুড়ে মরে গেছে, কি আগুন লাগিয়ে দিল কিনা, এই যে তত্ত্বকথা হাজির করেন রাজনৈতিক নেতারা, এটা একটা ক্ষতি করে। দুই, এটা যে সবসময় মমতা ব্যানার্জির মতন নেগেটিভলি করে এরকম বিষয়টা নয়, অনেক সময় তদন্ত হবে, সত্য উন্মোচিত হবে, আমার সরকার দুর্নীতি রুখবে, সমস্ত কালো টাকা ভারতবর্ষে ফেরানো হবে, ভারতের সম্পদ দেশের বাইরে যাবে না, এই রকম যারা বক্তৃতা করেন তারাও কিন্তু তদন্তকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তারাও কিন্তু প্রভাবিত করতে সক্ষম। এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ যেহেতু এই ধরনের প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি ইডি তার উপরে বেশি, তাই আমার মনে হয় যে সেক্ষেত্রে একদম উড়িয়ে দেওয়া যাবে না যে কেন্দ্রীয় সরকারে যারা চালাচ্ছেন তাদের মাতব্বরদের সাথে আজকে রাজ্যে যারা সরকার চালাচ্ছেন তাদের মাতব্বরদের কোনো যোগসাজশ, কোনো গোপন বোঝাপড়া, তার জন্য এই তদন্তটা প্রলম্বিত হচ্ছে নাকি, এটা একটা খুব জরুরি প্রশ্ন আমাদের সকলকে ভাবতে হবে। এই যে মামলাগুলো হয়েছে ভুয়ো কার্ড তৈরিতে বিডিওরা সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন, দ্যাট অ্যামাউন্টস ফোরজারি। সরকারের যারা কাস্টোডিয়ান, সরকারি কাজের জন্য যারা দায়বদ্ধ, যারা সরকারের নিয়ন্ত্রণে চাকরি করেন, তারা যদি এই ঔদ্ধত্য দেখান একদম বিডিও স্তরে, মানে বিডিওটা কিন্তু এই প্রশাসনিক স্তরের একটা নিম্ন স্তরের কথা আমি বলছি, তাহলে উচ্চ স্তরে কী পর্যায়ে দুর্নীতি হয়েছে এটা ভেবে দেখার দরকার আছে। দ্বিতীয়ত যে কথাটা আমি বারবার বলছি, যে আপনি দেখবেন এই যে জব কার্ড স্ক্যাম বলুন, কাস্ট সার্টিফিকেট স্ক্যাম বলুন, ইলেকশনের সময় বিভিন্ন বিডিওদের ইনভলভমেন্টের মাধ্যমে নমিনেশন পেপার ট্যাম্পার করানো, ভোট করানো, এই সব কিছুর মধ্যে কিন্তু লুকিয়ে আছে রাজ্য সরকারের যে পোর্টাল, যে সাইট, সেই সাইটের পাসওয়ার্ড কারা পেয়েছেন। যদি এটা আমরা জানতে পারি তাহলে অনেকগুলো স্ক্যামের কিন্তু পর্দা ফাঁস হবে। এই যে কাস্ট সার্টিফিকেট কেলেঙ্কারি আপনারা দেখলেন, যেখানে আমরা ফোরজারির কথা সরাসরি বলছি, যে আপনি নিজে শিডিউল কাস্ট নন, কিন্তু একজন শিডিউল কাস্ট হিসেবে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করছেন এবং শিডিউল কাস্ট সার্টিফিকেট আপনি অবটেন করছেন। By doing this, you are not only gaining something wrongfully, but also you are causing a wrongful loss to someone else who was genuinely entitled to get that benefit. একজন শিডিউল কাস্ট যিনি এটার জেনুইন বেনিফিট পেতে পারতেন, যার অধিকার ছিল, একজন যদি মানুষ যিনি যদি শিডিউল কাস্ট না হয়েও নিজে সার্টিফিকেট বার করেন, তিনি কিন্তু তার জায়গাটাকে নষ্ট করছেন। এক নম্বর, আমি আপনাকে বলতে পারি যে পশ্চিমবঙ্গের বহু জায়গাতে হয়েছে। আমি শুধুমাত্র একটি জেলার একটি সাব ডিভিশন হাওড়ার উলুবেড়িয়ায় অসংখ্য পঞ্চায়েতে তৃণমূলের মেম্বাররা জিতেছেন যাদের কাস্ট সার্টিফিকেটটা ফেক। ঠিক তেমনিভাবে জব কার্ডের ক্ষেত্রে এই কাজটা করা হয়েছে, এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালকে ট্যাম্পার করা হয়েছে। এর কাস্টোডিয়ান নোডাল এজেন্সি কিন্তু রাজ্য সরকারের অফিসাররা। MGNREG এর নোডাল অফিসার কে? এই সরকারের ডিএম থাকবেন।
তা এই যে বিষয়গুলো হচ্ছে, প্রকল্প আধিকারিকদেরকে ব্যবহার করে এই যে দুর্নীতিগুলো করানো হয়েছে, কিন্তু ইম্যাজিন যে এই দুর্নীতিটা রাজ্য সরকারের মাথারা যদি মদত না দিতেন হতে পারত। কোনোদিন সম্ভব হয় একটা সরকারি স্ট্রাকচার, যে স্ট্রাকচারটাকে আমরা ভয় পাই, সরকারটা তো কোনো ইলিউশন নয়, দিনের শেষে দাঁড়িয়ে সরকারের একটা স্ট্রাকচার আছে, বাকি সব কিছু ইলিউশন হতে পারে। যে স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতে পারি মানে সরকার ইজ এ ব্রিজ বিটুইন স্টেট অ্যান্ড দি পিপল। আমাদের সাথে রাষ্ট্রের সম্পর্কটা তৈরি করে কিন্তু সরকার, তার মাধ্যমে হয়, এবং সরকারি কাজগুলো আমাদের করবার জন্য তারা কাজটা দিয়েন। কিন্তু এরা যদি আজকে ব্রিচ অফ ট্রাস্ট করেন, যে উথ অফ সিক্রেসি নিয়ে এরা অফিসে এসেছেন, তাহলে সেটা সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে, সর্বোপরি জনস্বার্থের পরিপন্থী হিসেবে আমাদের উচিত হচ্ছে সেগুলোকে আগামী দিনে বর্জন করা। যে কেন্দ্র রাজ্য সম্পর্ক এই MGNREGA-তে যেটা আছে, সেখানে কেন্দ্রের দায় আছে, রাজ্যের দায় আছে, কিন্তু রাজ্য কখনো বলতে পারে না আমি কেন্দ্রকে কোনো উত্তর দেব না। কেন্দ্রের অধিকারও আছে, কেন্দ্র টাকা যখন দিচ্ছে সেই টাকার হিসেব চাওয়ার অধিকারও আছে। আর জনগণ হিসেবে আমাদের অধিকার আছে ক্যাগের কাছ থেকে, কারণ ক্যাগ কিন্তু কোনো মানে ব্যক্তিগত এজেন্সি, ইটস এ কনস্টিটিউশনাল অথরিটি, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল। এই অথরিটিকে প্রশ্ন করা, ক্যাগ রিপোর্টের কি আছে সেটাকে নিয়ে প্রশ্ন করা, বা এটাকে প্রশ্নচিহ্নের সামনে ফেলে দেওয়ার যে কোনো পরিকল্পনা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর প্রবণতা। ঠিক যেভাবে জুডিশিয়ারিকে এরা হেকেল করে, ঠিক তেমনিভাবে কিন্তু যে ক্যাগের যে অটোনমি আছে, কনস্টিটিউশনাল অটোনমি, সেটাকেও এরা কিন্তু আঘাতগ্রস্ত করতে চাইছে। তাই আমি বলবো যে টাকা তো দিতে হবে, কেন্দ্রীয় সরকারকেও টাকা দিতে হবে। কেন তারা তদন্তটা করছেন না? তদন্ত করে যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করে দিন। কেন্দ্রীয় সরকার এটা না করে টাকা আটকাচ্ছেন কেন? টাকা তো কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে দিচ্ছেন না, পশ্চিমবঙ্গ সরকারকে দিচ্ছেন। আর পশ্চিমবঙ্গ সরকারই বা কেন এই বিষয়টা নিয়ে নিজের ঘাড়ে এটা নিয়ে নিচ্ছেন যে আমি টাকাটা দেবো, কেন্দ্রর কাছে দেবে না দেবে। আর ওটা আমাদের প্রাপ্য, ওটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত ইগো দেখাবার জায়গা নয়। ওটা মোদি মমতার রাজনৈতিক কর্মসূচিতে হতে পারে, বিজেপি তৃণমূলের আগামী দিনে হয়তো যৌথ কর্মসূচি হবে, সেখানে হতে পারে। কিন্তু আমাদের সাধারণ মানুষের কাছে খুব সিম্পল প্রশ্ন হচ্ছে, ওই অর্থ আমাদের, ওই অর্থ যে খরচ হবে সেটাও আমাদের, হিসেব আমাদের, এবং দিনের শেষে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বড় অধিকার আছে যে সাংবিধানিক নিদান মাথায় রেখে সিএজির ইনভেস্টিগেশনের ভিত্তিতে এই গোটা ঘটনার তদন্ত চাওয়া, কারা দোষী তাদের বার করা, এবং এখানে একদম টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত যা আছে সেই দুর্নীতির মুখোশকে খোলা।